তুই আমার বিশ্বাস ছিলি। লিখেছেন জান্নাতি আক্তার যারা, পর্ব সংখ্যা ৪৯। মিম ক্লান্ত চোখ দুটো বন্ধ করে নিল। আরশের মুখোমুখি হতে হবে বলে কখনো বাংলাদেশে ফিরতে চায়নি মিম। অথচ বাংলাদেশে ফিরে যার সঙ্গে মুখোমুখি হবে না, তার সঙ্গে প্রথমে দেখা হয়ে গেল। তবে পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। মনের ভেতর একদিকে ফ্রেন্ডের জন্য ভয়, অন্যদিকে ৭-৭টা বছর পরে প্রিয় মুখের দেখা। মিম নিজেকে নিয়ে ভাবতে পারছে না। এ কেমন দোটানা, বুকের ভেতর অস্থিরতা। ৭ বছর আগে হাজারো কষ্টগুলো আজকে বাংলাদেশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে পুনরাবৃত্তি ঘটছে কেন? মিম তো সবকিছু থেকে পালিয়েছে, তবুও সেই হাহাকার কষ্টগুলো নতুন করে পিছু নিল কেন? মিমের মুখ দীর্ঘ কয়েক ঘন্টা থেকে শুকিয়ে আছে। মিম যখন নিজেকে নিয়ে ভাবতে ভাবতে চোখ দুটো লেগে এসেছে, ঠিক তখনই অপারেশন থিয়েটারের দরজা খুলে গেল। মিমের দরজা খোলার শব্দে চোখ থেকে কাঁচা ঘুমটা ছুটে গেল। তড়িঘড়ি করে বসা থেকে চিন্তিত মুখে দাঁড়িয়ে গেল। অপারেশন থিয়েটার থেকে ডাক্তার রাফি বেরিয়ে এলো। মিম রাফিকে দেখে জিজ্ঞাসা কণ্ঠে কিছু বলতে নিবে, তার আগেই রাফি মিমের অস্থির মুখ পানে চেয়ে আশ্বাস দিয়ে বলল, পেশেন্ট আউট অফ ডেঞ্জার, তবে অবজারভেশনে রাখতে হবে। মিম কথাটা শোনা মাত্র স্বস্তিতে চোখ দুটো বন্ধ করে নিল। চোখ বন্ধ রেখে ঠোঁট মৃদু নাড়িয়ে আল্লাহর কাছে শুক্রিয়া জানিয়ে পুনরায় চোখে পানি, ঠোঁটে কৃতজ্ঞতা নিয়ে রাফিকে বলল, থ্যাংক ইউ ভাইয়া। হঠাৎ করিডোরে ধীর পায়ের শব্দ। মিম রাফির পায়ের শব্দে সেদিকে তাকালো। দূরে দাঁড়িয়ে আরশ সাদা কোট খুলে হাতে নিয়েছে। চোখ দুটো অপারেশন থিয়েটারের দিকেই স্থির, তবে চোখে নীরবতা। চোখ দেখে বোঝা দায়, মনের গভীরতার ঝড়। রাফি আরশকে দেখে বলল, আমার ডিউটি শেষ। আমার বউ বাচ্চা ওয়েট করছে আমার জন্য। পেশেন্টকে অবজারভেশনে চেক করার রেসপন্সিবিলিটি তোর। আমি চললাম। রাফি আরশকে কথাটা বলে মিমের দিকে তাকালো। মিমকে আশ্বাস দিয়ে বলল, চিন্তার কিছু নেই, তুমি জাস্ট নিজের খেয়াল রাখো। তোমার আশেপাশে নীরব আগুনে জ্বলজ্বল করে অনেক কিছুই পড়ে যাচ্ছে। টেক কেয়ার। রাফি আর চোখে আরশের দিকে তাকিয়ে কথাটা বলে শরীর থেকে সাদা অ্যাপ্রনটা খুলতে খুলতে করিডর দিয়ে হাসপাতাল থেকে বের হয়ে গেল। মিম রাফির কথা বুঝতে না পেয়ে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল। পুনরায় আরশের কথা মনে পড়তেই হুট করে চোখ তুলে পাশে তাকালো। আরশের দৃষ্টি অপারেশন থিয়েটার থেকে পার্থকে কেবিনে শিফট করছে সেদিকে। মিম আরশের তীক্ষ্ণ চোখ অনুসরণ করে পার্থর দিকে তাকালো। পার্থকে দেখে মিমের ঠোঁটে হাসি ফুটল। হাসি ফুটে হাসি মুখে নার্সদের সঙ্গে মিম কেবিনে ঢুকে পড়ল। আরশ একা দাঁড়িয়ে রইল করিডরে। আরশ দূর থেকে দৃষ্টি সরি আরশ দূর থেকে দৃশ্যটা দেখে দাঁতে দাঁত চেপে রেখে হাত মুষ্টিবদ্ধ করে করিডর থেকে বের হয়ে গেল। দূরে সূর্যের আলো ধীরে ধীরে জানালার কাচ ভেদ করে ঢুকছে। রাতের অন্ধকার কাটিয়ে নতুন ভোর শুরু হচ্ছে। পার্থকে কেবিনে শিফট করা হয়েছে রাতেই। স্যালাইনের বোতল থেকে ধীরে ধীরে ফোঁটা ফোঁটা হয়ে স্যালাইন পার্থর শরীরে ঢুকছে। মাথায় ব্যান্ডেজ, মুখটা ফ্যাকাশে হয়ে আছে। মিম পার্থের পাশে মিম পার্থের পাশে বসে ঘুমিয়ে আছে। তার আঙুল এখনো পার্থর আঙুল জড়িয়ে। পার্থ ধীরে চোখ মেলে তাকালো। মিমকে নিজের বেডের পাশে চেয়ারে বসে ঘুমাতে দেখে পার্থর ফ্যাকাশে মুখে এক টুকরো হাসি ফুটে উঠল। পার্থ মিম থেকে চোখ ফিরিয়ে পুরো রুম চোখ বোলাতে মাথা ঘোরাতেই নিল। আহ! পার্থর ব্যথাতুর কণ্ঠ শুনে মিম তড়িঘড়ি করে চোখ মেলে তাকালো। পার্থের চোখ মুখ শক্ত করে বন্ধ করা কপালে শিরা ফুলে উঠেছে। পার্থকে মাথার ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে থাকতে দেখে মিমের বুক ধক করে ওঠে। অস্থির হয়ে পার্থর হাত ছেড়ে দিয়ে তাড়াতাড়ি উঠে দরজার দিকে ছুটে গেল। দরজা খুলে করিডরে বেরিয়ে প্রায় চিৎকার করে নার্সকে ডাকতে লাগলো, নার্স প্লিজ, কেউ আছেন? পেশেন্টের পেইন বেড়ে গেছে। মিমের কণ্ঠ কাঁপছে, শ্বাস দ্রুত উঠানামা করছে। মিমের চিৎকারে একজন নার্স দ্রুত এগিয়ে এলো। মিম, কি হয়েছে ম্যাম? মিম প্রায় কাঁদো কাঁদো গলায় নার্সকে বলে উঠল, হঠাৎ জাফারের মাথায় খুব ব্যথা করছে।
চোখ বন্ধ করে ফেলেছে, দয়া করে দেখুন। নার্স মিমের কথায় দ্রুত কেবিনের ভেতরে ঢুকে পার্থের পালস চেক করলো, মনিটরের দিকে তাকালো, পুনরায় মিমকে শান্ত করে বলল, রিল্যাক্স ম্যাম, আমি ডাক্তারকে কল করছি। নার্সের কথায় মিম বিছানার পাশে বসে পড়ল। পার্থর হাত শক্ত করে ধরে ফিসফিস করে বলে উঠল পার্থর হাত শক্ত করে ধরে ফিসফিস করে বলে উঠল, আমি আছি ডাফার, চোখ খোল প্লিজ। পার্থ ধীরে ধীরে চোখ মেলে তাকালো, ব্যথাতুর মুখে হাসি ফুটে মিমকে খুব কষ্টে ধীরে 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 বলে উঠল, আমি একদম পারফেক্ট, কান্না করিস না লেডি গুগল, তোকে কাঁদলে পেতনির মতো লাগে। মিম কান্না করতে করতে পার্থর বুকে থাপ্পড় দিয়ে বলতে লাগলো, আমি সাধে বলি তুই ডাফার, সিরিয়াস টাইমে তোর মুখ থেকে বাজে শব্দ বের হতেই থাকে, ডাফার একটা। মিমের কথায় পার্থ ভুরু নাচিয়ে হেসে মুখে বলে উঠল, শুধু তোর ডাফার। মিম কান্নারত মুখে পার্থর বুকে এলোপাথারি কিল ঘুষি দিতে লাগলো। নার্স পাশে দাঁড়িয়ে দুজনকে দেখছে আর মুচকি হাসছে। পার্থ হাসতে হাসতে ব্যথারত মুখে বলে উঠল, আস্তে লেডি গুগল, আমি ব্যথা পাচ্ছি, পা ব্যথা, তুই ব্যথা পাওয়ারই যোগ্য। করিডরে দ্রুত পায়ের শব্দ শোনা গেল। আরশ দরজা ঠেলে ভেতরে ঢুকলো, মুখ গম্ভীর, কণ্ঠ সম্পূর্ণ পেশাদার। তার চোখ এক সেকেন্ডের জন্য মিমের দিকে থামলো। মিম পার্থর দরজা খোলার শব্দ সেদিকে তাকালো। আরশ মিমের হাতের দিকে তাকিয়ে নার্সকে তীক্ষ্ণ গলায় বলল, এটা কোনো যাত্রাপালা না, পেশেন্টকে বেশি কথা বলতে দেওয়া যাবে না, সবাই বাইরে যান। নার্স নিচু কণ্ঠে বলল, সরি স্যার, নেক্সট টাইম খেয়াল রাখবো। আরশ নার্সের দিকে তাকিয়ে রাগী গলায় বলল, গেট লস। নার্স আরশের ধমকে মাথা নিচু করে এক নজর মিম আর পার্থকে দেখে বের হয়ে গেল। পার্থ অবাক হয়ে আরশকে দেখছে। সামান্য সামান্য কারণে ডক্টরকে নার্সের সঙ্গে এতটা রুড ব্যবহার করার মানে বুঝলো না পার্থ। মিম আরশের ধমকে একবার আরশকে দেখে বসা থেকে উঠে ধীর পায়ে আর চোখে আরশকে দেখে কেবিন থেকে বের হয়ে গেল। কেবিনের দরজা ধীরে বন্ধ করে গেল। কেবিনের ভেতর শুধু আরশ আর পার্থ। মেশিনের বিপ বিপ শব্দটা নীরবতাকে আরো ভারী করে তুলেছে। আরশ কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে পার্থকে দেখে রিপোর্ট চেক করতে করতে ঠান্ডা গলায় বলল, হিরো হওয়ার শখ? পার্থ চোখ তুলে তাকালো আরশের দিকে। হিরো হওয়ার শখ? পার্থ চোখ তুলে তাকালো আরশের দিকে। আরশের তিক্ত কথার মানে বুঝল না। মুখের দুর্বল হাসি টেনে আরশের কথার উত্তর করল, সবাই হিরো হতে পারে না ডাক্তার। পার্থর কথা আরশের পছন্দ হলো না। ফাইলে চোখ রেখে দাঁতে দাঁত চেপে বলল, নিজের জীবনের দাম এত কম? আরশের সংক্ষিপ্ত প্রশ্নে পার্থর হেয়ালি করে হেসে পুনরায় বলে উঠল, যখন সামনে একটা বাচ্চা থাকে, হিসাব করার সময় থাকে না ডাক্তার। আরশ চোয়াল শক্ত করল, হিরো হতে গিয়ে মরলে লাভটা কি? পার্থ এবার সরাসরি তাকালো আরশের দিকে। হাসি মুখটা নিমেষেই গম্ভীর ফুটে উঠল। গম্ভীর মুখে আরশকে দেখতে দেখতে বলল, সবাই নিজের মতো বাঁচে, কেউ নিজের জন্য, কেউ অন্যের জন্য। দুজনের চোখ অদৃশ্য লড়াই। আরশ আর কিছু বলল না, শুধু ফাইল বন্ধ করে গম গম পায়ে কেবিন থেকে বের হয়ে গেল। পার্থ আরশের যাওয়ার পানে চেয়ে মুচকি হেসে চোখ দুটো বন্ধ করে নিল। বাইরে করিডোরে মিম দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, চোখে অস্থিরতা, বুকের ভেতর ধক ধক করছে। আজ অতীত বর্তমান সব এক জায়গায় এসে দাঁড়িয়েছে। মিম কিভাবে সামাল দিবে সবকিছু? আরশ বের হতেই দুজনের চোখ আবার মিলল। আরশ মিমকে এক নজর দেখেও না দেখার ভান করে এড়িয়ে যেতে নিল। মিম নিজের থেকে আরশকে পিছু ডেকে ধীর কণ্ঠে বলে উঠল, শুনেন। আরশ না চাইতেও থমকে দাঁড়ালো জায়গায়, তবে পিছু ফিরে তাকালো না। সেই পুরনো মিমের তীক্ষ্ণ কণ্ঠে নেই আজ তীক্ষ্ণতা। আরশ জায়গায় দাঁড়িয়ে মিমের পরের লাইন শুনতে ছটফট করে উঠল, কিন্তু মিম আরশের ছটফট মনে তিক্ততা জড়িয়ে দিতে পার্থর কথা জানতে চাইল, কেমন আছে ও? আরশের মুখে সেই চিরচেনা রাগ ফুটে উঠল, যা 7 বছর আগে কথায় কথায় তীর মেজাজে ফুটে উঠত। এই 7টা বছর যেন সেই কথায় কথায় রাগ দেখানো আরশ কোথাও হারিয়ে গিয়েছিল, কিন্তু আজ সেই পুরনো আরশ যেন ফিরে এসেছে। হয়তো রাগ দেখানো মানুষটা সামনে দেখে
পুরনো অভ্যাসগুলো নতুন করে জেগে উঠেছে। আরও সামনে তাকিয়ে নিরাসক্ত ভঙ্গিতে বলল, নিজে গিয়ে দেখে নিন। আরস কথাটা বলে পুনরায় হাঁটতে লাগলো। মিম আরসের কথায় নিজেও রাগী ভঙ্গিতে দাঁতে দাঁত চেপে বলে উঠল, আপনি ডক্টর, আপনি বলতে বাধ্য। আরস পেছনে ফিরে তাকালো, সেই রাগী চোখ, সেই মুখের বাণীতে তিক্ততা। আরসের তাকানোতে মিমের রাগ কোথাও যেন হারিয়ে গেল। আরস মিমের চোখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত খিচে বলল, মরেনি, বেঁচে আছে, চিন্তার কিছু নেই। আরস কথাটা বলে বড় বড় পা ফেলে চলে গেল। মিমের বুক থেকে যেন চাপা শ্বাস বেরিয়ে এলো। কয়েক সেকেন্ড নীরবতা পালন করে হালকা তিক্ত হেসে বলল, এই ছেলে আগের মতোই আছে, একটুও বদলায়নি। মিমের ভাবনার মধ্যে একটা নার্স এসে বলল, ম্যাম, আপনাকে পেশেন্ট ভেতরে ডাকছে। মিম নার্সের কথায় তড়িঘড়ি করে ভেতরে ঢুকে গেল। মিম মলিন মুখে পার্থের পাশে চেয়ারে টেনে বসতেই পার্থ মিমের হাত ধরে ফিসফিস করে বলল, ওই ডাক্তারটা তোর পূর্ব পরিচিত কেউ? মিম পার্থর কথায় কয়েক সেকেন্ড চুপ থাকলো। চোখের কোণে পানি এসে জমে আছে। পার্থ কপাল কুঁচকে দেখছে মিমকে। মিম একটা দীর্ঘশ্বাস ফেলে হাত দিয়ে যত্ন সহকারে চোখের কোণে মুছে মলিন হেসে ধীর কণ্ঠে বলল, ছিল এক সময়। পার্থর চোখ বন্ধ করে হালকা হাসলো। তার ধারণা ঠিক ছিল। আরসের চাহনি দেখে পার্থ ঠিক ধরে ফেলেছে, এটাই আরস হবে, কারণ মিমের বর্ণনা অনুযায়ী আরস মেডিকেল স্টুডেন্ট ছিল 7 বছর আগে। আর আজকে ডক্টর হওয়াটা স্বাভাবিক, কিন্তু আরসের চাহনি বলে দিচ্ছে এটাই সেই আরস যার সঙ্গে মিমের হঠাৎ বিয়ে হয়ে যাওয়া, যে ছেলের জন্য মিম আমেরিকা পাড়ি জমানো। পার্থ হালকা হেসে চোখ খুলে মিমের দিকে চেয়ে বলল, তাহলে গল্পটা এখানেই শেষ না, তাই তো? পার্থ কথায় মিম উত্তর করতে পারল না। পুরো রুমটা কিছুটা সময় নীরবতায় ছেয়ে গেল। পার্থ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নীরবতা ভেঙে মিমকে ডেকে উঠল, লেডি গুগল। মিম চোখে পানি নিয়ে ছোট করে বলল, হুম বল। পার্থ কষ্ট করে হাসলো। মিমকে নীরবে কান্না করতে দেখে নাটকীয় ভঙ্গিমায় বলল, আমি না বলেছিলাম আমি ঠিক আছি, তুই এমন কাঁদলে আমার ব্যথা বাড়ে। মিম ঠোঁট কামড়ে ধরল। পার্থ মিমকে হালকা করতে চাইছে। মিম পার্থর দিকে চেয়ে অপরাধী মুখে বলল, তোর কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। মিমের মুখে আবেগী কথা শুনে পার্থ দুষ্টু হেসে বিদ্রূপের সুরে বলল, পেশেন্টের সঙ্গে এত কথা বলবি না, তোর ডাক্তার রেগে যাবে। পার্থর কথায় মিম দাঁত কিরমির করে তাকালো পার্থর দিকে। পার্থ দুষ্টু হাসতে লাগলো। মিমকে রাগিয়ে ঠিক তখনই করিডোরে অন্য প্রান্ত দ্রুত পায়ের শব্দ, রোশনির মুখ ফ্যাকাশে, চোখ লাল হয়ে আছে। তার পেছনে মাহির নীরবে হেঁটে চলছে। মাহির কেবিনের নম্বর জিজ্ঞেস করে এগিয়ে এলো দুজন। রোশনির বুক ধুকপুক করছে। ধীর পায়ে দরজার সামনে এসে দাঁড়াতেই থমকে দাঁড়ালো। কাচের ভেতর দিয়ে দেখলো মিম পার্থর পাশে বসে আছে, আর পার্থ বিছানায় শুয়ে আছে। আজ কত দিন, কত বছর পরে হঠাৎ করে জীবনের প্রথম আবেগ, ভালোবাসার মানুষটার মুখ দেখছে, যা কখনো দেখা হওয়ার কথা ছিল না। রোশনি শ্বাস আটকে গেল, মুখ থেকে কথা বের হতে চাইছে না। কই থেকে শুরু করবে আর কিভাবেই বা শুরু করবে? মাহির রোশনিকে দাঁড়াতে দেখে বলল, এই ছেলেটাই তিথিকে বাঁচিয়েছে। রোশনি মাহিরের কথায় শুধু মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। মাহির দরজায় নক করে ভেতরে ঢুকলো। মাহিরের পেছনে পেছনে পার্থর দিকে চেয়ে ধীর পায়ে সামনে এগোতে লাগলো। দরজার নকের শব্দে মিম পার্থ দরজার দিকে তাকালো। মিম স্বাভাবিকভাবে থাকলেও পার্থ যেন চমকে উঠল। পার্থ অস্বাভাবিক হতে লাগলো নিমেষেই। বাংলাদেশে আসার একমাত্র লক্ষ্য ছিল রোশনির সঙ্গে দেখা করা, মন থেকে নিজের অপরাধের জন্য ক্ষমা চাওয়া। এত বছর নিজের মধ্যে অপরাধগুলো কুরে কুরে খাচ্ছিল। পার্থ আমেরিকা চলে যাওয়ার 1 বছর পরে মনে হতে লাগলো রোশনির সঙ্গে দেখা করা দরকার। একবার নিজের ভুলের জন্য সামনাসামনি হওয়া দরকার। সঙ্গে সঙ্গে কানাডায় নিজের ফ্রেন্ডদের সঙ্গে কন্ট্যাক্ট করে। ততক্ষণে রোশনি কানাডা থেকে বাংলাদেশে চলে এসেছিল। মিমের সঙ্গে দেখা হওয়ার পর থেকে বাংলাদেশের মাটিতে পা দেওয়ার ইচ্ছাটা গভীর হলো। মিমের সঙ্গে ধীরে ধীরে ফ্রি হয়ে উঠলো। মিমকে বাংলাদেশে আসতে ফোর্স করতে করতে এতদিনে পার্থ সাকসেস হয়ে গেল, কারণ মিম বাংলাদেশে আসতে চাইছিল না। আমেরিকায় পড়াশোনার পাশাপাশি জব খুঁজতে লাগে এবং জব পেয়েও যায়। মিম আমেরিকায় একদম সেটেল। বাংলাদেশে তার আসার একমাত্র কারণ রূপালী বেগম আর মিমের বাবাকে আমেরিকায় নিয়ে যাওয়া।
পার্থ এত দ্রুত কেন কোনো প্রবলেম ছাড়া প্রথম দিন রোশনিকে খুঁজে পেয়ে যাবে ভাবতেই পারেনি। রোশনির সামনে অচেনা মাহিরকে পার্থ কপাল কুঁচকে দেখছে। মাহির এগিয়ে এসে নরম গলায় পার্থকে কৃতজ্ঞতা কণ্ঠে বলল, থ্যাংক ইউ, আপনি আমার মেয়েকে বাঁচিয়েছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। পার্থ দুর্বল হাসলো, বুঝতে পারলো যে মেয়েকে বাঁচিয়েছে সেই মেয়ে এই ভদ্রলোকের। মাহির কথাটা বলে পুনরায় হাসি মুখে বলে উঠল, আই অ্যাম সরি, আমি আমার পরিচয় না দিয়ে কথা বলতে শুরু করেছি। আমি ডক্টর মেহেরাব ইসলাম মাহির, তিথির বাবা, আর ও আমার ওয়াইফ হৃদিতা জাহান রোশনি, তিথির মা। আমরা আপনাকে থ্যাঙ্ক জানাতে এসেছি। আপনি আমাদের মেয়েকে বাঁচিয়েছেন, আমরা আপনার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। মাহিরের কথায় পার্থ বুঝতে পারল গতকাল যে ছোট মেয়েটাকে বাঁচিয়েছে সেটা রোশনির মেয়ে। পার্থ রোশনিকে এক নজর দেখে মাহিরের দিকে চেয়ে মুখে হাসি টেনে বলল, ওকে বাঁচাতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। নেক্সট টাইম থেকে মেয়েকে চোখে চোখে রাখবেন। রোশনি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না, চুপচাপ কিছু না বলেই কেবিন থেকে বের হয়ে গেল। রোশনি যাওয়ার দিকে সবাই চেয়ে রইল। মাহের গলা খাকারি দিয়ে পার্থকে বলল, শিওর আপনি আমাদের বাড়িতে আসেন একদিন, একসঙ্গে ডিনার করি? পার্থ মলিন হেসে বলল, শিওর আসবো। পার্থর কথায় মাহের হালকা হেসে মিমের দিকে তাকালো। মিমকে বলল, ডাক্তার কি বলেছে? মিম মাহিরকে সংক্ষিপ্ত উত্তর দিল, ডেঞ্জার, কেটে গেছে। মাহির কৃতজ্ঞ দৃষ্টিতে পুনরায় পার্থকে বলল, দেখা হবে আবার। পার্থ মলিন হেসে বলল, ইনশাল্লাহ। মাহির মিমকে এক নজর দেখে কেবিন থেকে বের হয়ে গেল। রোশনি এতক্ষণ কেবিনের বাইরে দাঁড়িয়ে দেখছিল। মাহির কেবিন থেকে বের হয়ে আসতেই দেখলো রোশনি চুপচাপ দাঁড়িয়ে আছে। মাহির রোশনির কাছে এসে গম্ভীর গলায় বলল, চলো। মাহির আগে আগে হাঁটতে লাগলো। রোশনি শেষবার পুনরায় মাথা ঘুরিয়ে কাছ দিয়ে পার্থকে দেখলো। পার্থ বেডে শুয়ে থেকে রোশনির দিকে চেয়ে আছে। রোশনি সেদিকে এক নজর চেয়ে থেকে একটা ঢোক গিলে মাহিরের পেছনে পেছনে হাসপাতাল থেকে বের হয়ে গেল।